আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফল কী হয়েছিল সেই নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনাটা শুরু করি। আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর গবেষণা ও আলোচনা হয়েছে। ভিনসেন্ট স্মিথ আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে গ্রিক সেনাবাহিনীর দক্ষতা ও নিয়মানুবর্তিতাকে গৌরবান্বিত করেছেন এবং ভারতীয় বাহিনীর ভীরুতা ও দুর্বলতার উপর গুরুত্ব আরোপ করেছেন। তবে স্মিথের এই বক্তব্য অতিরঞ্জন দোষে দুষ্ট বলে মনে করা হয়। ঐতিহাসিক আর.কে. মুখার্জির মতে আলেকজান্ডারের ভারত অভিযান অতি অবশ্যই বীরত্বের প্রতীক, কিন্তু তা সামরিক দিক থেকে সাফল্য দাবি করতে পারে না, কারণ আলেকজান্ডারের বাহিনী ভারতের কেন্দ্রীয় বৃহত্তর শক্তির সম্মুখীন হয়নি। আলেকজান্ডারের বিরুদ্ধে উত্তর পশ্চিমে কোনো ঐক্যবদ্ধ শক্তিজোট গড়ে ওঠেনি। তাছাড়া পুরু ও কিছু প্রজাতন্ত্র শাসিত রাজ্যের শাসক অসম সাহসিকতার পরিচয়ও দেখিয়েছিল, কিন্তু আর্থিক সংগতি ও সংগঠনের অভাবে আলেকজান্ডারের সামরিক বাহিনীকে পরাস্ত করা সম্ভব হয়নি। অপরদিকে অম্বি ও শশীগুপ্তের মতো কতিপয় শাসকের বিশ্বাসঘাতকতা ও সামরিক সাহায্য আলেকজান্ডারের জয়লাভকে সহজতর করেছিল। রাজনৈতিক দিক থেকেও আলেকজান্ডারের অভিযান সফল হয়েছিল বলা যায় না। উত্তর পশ্চিমে গ্রিক আধিপত্য দীর্ঘস্থায়ী হয়নি। আলেকজান্ডারের প্রত্যাবর্তনের মাত্র কয়েক বছরের মধ্যে গ্রিক অধিকার বিলুপ্ত হয়েছিল। তবে এর জন্য একদিকে যেমন তার অকাল মৃত্যু দায়ী ছিল, অপরদিকে ভারত ও ম্যাসিডনের বিশাল দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা সমানভাবে কাজ করেছিল। পারসিকগণ যে অঞ্চল 200 বছর অধিকারে রেখেছিল, সেখানে আলেকজান্ডার পারসিক আধিপত্যের অবসান ঘটালেও মাত্র 10 বছরের মধ্যে গ্রিক আধিপত্যের অবসান ঘটেছিল। আলেকজান্ডারের অভিযান ভারতের সামরিক ব্যবস্থার উপরও কোনো প্রভাব ফেলতে পারেনি। গ্রিক যুদ্ধ কৌশলের থেকে কোনো শিক্ষা না নিয়ে তারা পুরাতন পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে এসেছিল। তবে পাশ্চাত্যের উন্নত রণকৌশলের তুলনায় ভারতীয় যুদ্ধ পদ্ধতি যে নিম্নমানের, তা এই অভিযানের মাধ্যমে প্রতিভাত হয়েছিল বলে মনে করা হয়। আলেকজান্ডারের ভারত অভিযান ভারতের রাজনৈতিক ঐক্যের পথকে প্রশস্ত করেছিল। আলেকজান্ডার উত্তর পশ্চিমের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে জয় করার পর প্রত্যাবর্তনের সময় পুরু, অম্বি ও আবিসারেসের অধীনে 3 বৃহৎ রাষ্ট্রের দায়িত্বভার অর্পণ করে গিয়েছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর পর উত্তর পশ্চিম ভারতের এই এলাকায় রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়। এই সুযোগে নবপ্রতিষ্ঠিত মৌর্য বংশের শাসক চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর পশ্চিম ভারত দখলে অগ্রসর হন এবং উত্তর পশ্চিমের বিচ্ছিন্ন উপজাতীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে এই অঞ্চলকে মৌর্য শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত করেন। তাই H.C. রায়চৌধুরী বলেছেন যে চন্দ্রগুপ্ত মৌর্য যে উত্তর পশ্চিম ভারতকে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, তার পিছনে অনেকখানি আলেকজান্ডারের অবদান রয়েছে। তবে গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় ভারতীয় সংস্কৃতির ওপর আলেকজান্ডারের অভিযানের প্রভাব পরিলক্ষিত হয়। উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডার আলেকজান্ড্রিয়া, বুকেফোলা, নিকিয়া ইত্যাদি গ্রিক উপনিবেশ স্থাপন করেছিলেন। মৌর্য সাম্রাজ্যের আধিপত্য প্রতিষ্ঠার পরেও এই গ্রিক উপনিবেশগুলোর পৃথক অস্তিত্ব ছিল। অশোকও তার সাম্রাজ্যের প্রান্তে এদের অস্তিত্বকে স্বীকার করেছিলেন। এমনকি তিনি যবনরাজ তুষাস্ককে
উচ্চ রাজপদে নিযুক্ত করেছিলেন। বহুদিন ধরে এই উপনিবেশগুলিতে বহু সংখ্যক গ্রিক বসবাস করত। এই উপনিবেশগুলি থেকে গ্রিক সংস্কৃতি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল এবং এইগুলি ভারতীয় ও গ্রিক রোমান সংস্কৃতির পারস্পরিক আদান প্রদানের মাধ্যম রূপে কাজ করেছিল। পরবর্তীকালে গ্রিকরা ভারতীয় ধর্ম ও দর্শনতত্ত্ব গ্রহণ করেছিল। আবার ভারতীয়রা গ্রিকদের থেকে মুদ্রা, গ্রহ নক্ষত্র বিজ্ঞান ও শিল্প স্থাপত্যের বিষয়ে জ্ঞান অর্জন করেছিল। উভয়ের মধ্যে এই সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যম হিসাবে গ্রিক উপনিবেশগুলি ছিল গুরুত্বপূর্ণ। আলেকজান্ডারের ভারত অভিযানের ফলে গ্রিস দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক প্রসারিত হয়েছিল। দীর্ঘকাল ধরে উভয়ের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছিল পারস্যের মাধ্যমে, কিন্তু এই ঘটনার পর বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয় প্রত্যক্ষভাবে। আলেকজান্ডার ভারত অভিযানকে বাস্তবায়িত করার জন্য কাবুল, বালুচিস্তানের মুল্লা গিরিপথ ও মাকরানের মধ্য দিয়ে 3টি স্থলপথ ও একটি নতুন জলপথ আবিষ্কার করেছিলেন। এর সূত্র ধরে গ্রিস ও ভারতের মধ্যে বাণিজ্যিক আদান প্রদানের নতুন দিগন্ত উন্মোচিত হয়। আলেকজান্ডারের ভারত অভিযানের সময় অনেক গ্রিক ঐতিহাসিক তার সঙ্গে ভারতে এসেছিলেন। তারা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বিভিন্ন বিবরণীমূলক গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন। পরবর্তীকালে অনেক ইউরোপীয় ঐতিহাসিক সমসাময়িক কালের ইতিহাস রচনা করতে গিয়ে সমসাময়িক গ্রিক ঐতিহাসিকদের বিবরণীর উদ্ধৃতি গুরুত্ব সহকারে ব্যবহার করেছেন। এই সমস্ত গ্রন্থ থেকে আমরা সমসাময়িক সময়ের উত্তর পশ্চিম ভারতের বাস্তব চালচিত্র সম্পর্কে অবগত হতে পারি। অর্থাৎ তৎকালীন ভারতের ইতিহাস রচনার জন্য অন্যতম প্রধান সাহিত্যিক উপাদান হিসাবে এইগুলো বিবেচিত হয়েছে।